বাইরে কুয়াশা ঢাকা অন্ধকার, তার উপর আজ আবার অমাবস্যা। খোলা জানলা থেকে আসা মৃদু বাতাসের ধাক্কায় বইয়ের পাতাগুলো উড়ে যাচ্ছে। ঘরের ভিতরে টেবিলের উপর রাখা হ্যারিকেনের আলোয় চারপাশে হলদে কমলা আভা ছড়িয়ে আছে। বোধিসত্ত্ব টেবিলের সামনে বসে বই পড়ছে। তার প্রতিদিনের অভ্যাস, খাওয়ার পরে ঘুমানোর আগে বই পড়া। আজও সে গভীর মনোযোগ দিয়ে বইয়ের মধ্যে ডুবে আছে। কোণে কোণে পৃষ্ঠা উল্টানোর শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ হচ্ছে না। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। বোধিসত্ত্ব ভ্রু কুঁচকে দরজার দিকে তাকালো। রাত অনেক হয়েছে। কে হতে পারে এখন? বাবা এলেন নাকি? যদিও বাবারই আসার কথা। আজ যে অশান্তিটা হলো তার জন্য বাবা এসে নিশ্চয়ই কিছু না কিছু কথা শোনাবে। কিন্তু বোধিসত্ত্ব ঠিক করেই রেখেছে, ক্ষমা সে চাইবে না, কিছুতেই চাইবে না। আবারও দরজায় টোকা পড়ল। বোধিসত্ত্ব ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা খুলল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ মানুষটির মুখটা অন্ধকারে পুরো দেখা না গেলেও তাকে চিনতে অসুবিধা হলো না তার। বোধিসত্ত্ব কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, তুমি কিছু বলবে? লোকটি চুপচাপ ওপর নিচু মাথা নাড়ল। বোধিসত্ত্ব একপাশে সরে দাঁড়িয়ে বলল, ভেতরে এসো। লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে এলো। বোধিসত্ত্ব দরজা বন্ধ করতেই ব্যস্ত হয়ে পড়ল। খেয়াল করল না যে লোকটা নিজের হাতে একটা মোটা লম্বা দড়ি পেঁচিয়ে ধরে আছে। দরজার ছিটকিনি লাগাতে লাগাতে বোধিসত্ত্ব বলল, আজ তুমি যা করেছিলে সেটা অন্যায়। মানুষকে কুসংস্কারের জালে ফেলে তোমরা যে ভণ্ডামির ব্যবসা চালাও সেটা আমি বরদাস্ত করব না। আমি কিন্তু আর কথা শেষ করতে পারল না সে। তার পেছনে দাঁড়ানো লোকটি মুহূর্তের মধ্যে সেই মোটা দড়ির ফাঁসটা বোধিসত্ত্বর গলায় পেঁচিয়ে ধরে নিজের সর্বশক্তি দিয়ে পিছনের দিকে টেনে ধরল। এক ঝটকায় তার গলা চেপে বসল সেই দড়িটা। বোধিসত্ত্ব প্রাণপণে হাত পা ছুড়ল, গোঙানি উঠল, কিন্তু লোকটার দানবীয় শক্তির সঙ্গে কিছুতেই পেরে উঠল না। চোখের সামনে আলো অন্ধকার মিলেমিশে গেল তার। বুকের ভেতরে নিঃশ্বাস আটকে এলো তার। কিছুক্ষণের মধ্যেই ও শরীর নিস্তেজ হয়ে পড়ল, মুখ দিয়ে গড়িয়ে পড়ল লালা। গোঙানির শব্দ থেমে গেল একেবারে। লোকটি তখনও থামল না। নিথর দেহটাকে টেনে তুলে বেশ খানিকটা কসরত করতে হলো তাকে। দড়িটা কড়ি কাঠে বেঁধে লাশটাকে এমনভাবে ঝুলিয়ে দিল যেন মনে হয় বোধিসত্ত্ব নিজেই দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সব কাজ শেষ করে সেই লোকটা দরজা না খুলে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ওই জানলার শিক ছিল না, আর জানলার ঠিক পাশে একটা বিরাট গাছ। সেই গাছের ডাল ধরে ধীরে ধীরে লোকটা নিচে নেমে এলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল কুয়াশার ভেতরে। বোধিসত্ত্বের ঘরটা তখন নিস্তব্ধ। হ্যারিকেনের আলোয় দেখা যাচ্ছে কড়িকাঠ থেকে ঝুলন্ত বোধিসত্ত্বর দেহ। সে দেহ দোল খাচ্ছে আস্তে আস্তে। তার ফলে কাঠে ক্যাচ ক্যাচ একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছে ঠিক যেন হাওয়ায় ভেসে থাকা একটা ছায়া মাঝে মাঝে দুলে উঠছে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা যারা আমাদের গল্পগুলোকে শোনেন তাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনাদের যদি আমাদের গল্পগুলোকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনারা তা শুনতে পারেন। আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভয়ের গল্প, বোধিবল্লী গায়ের শীতের রাত। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। গ্রামের নাম বোধিবল্লী। এই নাম শুনলে যদিও মনে হয় এই গ্রাম জ্ঞান, প্রজ্ঞা আর জাগরণের ঠিকানা, কিন্তু আসলে তা নয়। এই গ্রামের সঙ্গে বোধ বা জাগরণ এর কোনো সম্পর্কই নেই। বরং বোধিবল্লী গ্রাম আজও কুসংস্কার এবং অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হয়ে আছে। এখানকার অধিকাংশ মানুষই অশিক্ষিত এবং কুসংস্কার আচ্ছন্ন। এরা ঈশ্বরকে মানে ঠিকই, কিন্তু সেই বিষয়ে শ্রদ্ধার থেকে বেশি ভয়ই নিহত থাকে। এদের মনে হয় ভগবান সবসময় মানুষদের উপর রুষ্ট হয়ে থাকেন। মানুষরা জন্ম নেয় কেবলই ঈশ্বরের মান ভাঙানোর জন্য। ঠিকমতো ঈশ্বরকে সন্তুষ্ট করতে না পারলে সে রাগ মেটানো যায় না।
ঈশ্বর মানুষের উপর ক্রুদ্ধ হয়ে কঠোর শাস্তি দেন। এই ভয় থেকে এরা মাসে মাসে নানান পুজো, ব্রত আর নিয়ম পালন করে থাকে। এইসব নিয়ম কানুনের নির্দেশ দেন একজন মানুষ, শ্রী বিষ্ণুচরণ চক্রবর্তী, যিনি এই গ্রামে সবার কাছে পরিচিত চক্রবর্তী ঠাকুর নামে। এই গ্রামের দক্ষিণে রয়েছে একটা প্রাচীন শিব মন্দির, যার প্রধান পুরোহিত তিনি। শোনা যায় বহু বছর আগে তার পূর্বপুরুষই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চক্রবর্তী পরিবারের পুরুষেরা এই মন্দিরের প্রধান পুরোহিতের আসনে বসেন। বৌদিপল্লীর মানুষেরা বিশ্বাস করে চক্রবর্তী পরিবারের পুরুষেরা ঈশ্বরের বরপুত্র। তাদের মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় এবং তাদের কথাতে ঈশ্বর এই গ্রামে আশীর্বাদ বর্ষণ করেন। তাই আজও গ্রামের লোকেরা চক্রবর্তী ঠাকুরকে কেবল পুরোহিত নয়, ঈশ্বরের দূত বলেই মনে করেন। চক্রবর্তী ঠাকুর নিজেও বলেন, ভগবান তো সরাসরি কারোর কাছে আসতে পারেন না, তাই তিনি তার বরপুত্র অর্থাৎ আমাদের বাড়ির সকল পুরুষকে পাঠিয়েছেন এই বোধিপল্লীতে এই গ্রামের মানুষদের মঙ্গল করার জন্য। চক্রবর্তী পরিবারের এক অদ্ভুত প্রথা ছিল। সেই প্রথা এত প্রাচীন যে গ্রামের লোকেরা একে প্রায় ধর্মের মতো মানত। ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য চক্রবর্তী বাড়িতে বড় বড় যজ্ঞ হতো। গ্রামের মানুষেরা সেখানে এসে ভেট দিত, মনস্কামনা জানাতো আর আশীর্বাদ নিয়ে ফিরে যেত। এইভাবেই বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই প্রথা টিকে ছিল। কিন্তু একদিন সেই প্রথার ভিত কাঁপিয়ে দিল চক্রবর্তী পরিবারেরই এক তরুণ সদস্য, বোধিসত্ত্ব চক্রবর্তী। ছোটবেলা থেকেই সে ছিল ডানপিটে স্বভাবের। তীক্ষ্ণ বুদ্ধি ছিল তার। পড়াশোনার জন্য তাকে শহরে পাঠানো হয় এবং সেখানে গিয়েই তার চিন্তাভাবনা প্রায় বদলে গেল। অনেক বছর পর যখন সে গ্রামে ফিরে আসে, তখন তার চোখে কুসংস্কারের প্রতি ঘৃণা আর পরিবর্তনের আগুন জ্বলেছিল। বাড়ি ফিরে সে প্রথমেই বাবার সাথে তীব্র বিতর্কে জড়িয়ে পড়ে। তার বাবা বিষ্ণুচরণ চক্রবর্তী ছিলেন গ্রামের চোখে একমাত্র দেবতুল্য মানুষ। যজ্ঞ, ব্রত, পুজো আর আশীর্বাদের নামে যে বিশাল ব্যবসা তিনি দাঁড় করিয়েছিলেন, তা দিয়েই চলত তার সংসার এবং পূর্ণ হতো তার বিলাসিতা করার ইচ্ছে। কিন্তু বোধিসত্ত্ব এসব মেনে নিতে পারলেন না। তার কথায়, ঈশ্বরের কাছে নিজেদের মনস্কামনা জানানোর জন্য কোনো দালালের দরকার নেই। তার জন্য কারি কারি টাকা খরচ করে যজ্ঞ করারও প্রয়োজন নেই। বরং ওই টাকা দিয়ে গ্রামে একটা স্কুল খোলা উচিত। এখানেও প্রত্যেকের পড়াশোনা করা উচিত। তবেই তো এই গ্রামের নাম সার্থক হবে। এই কথাগুলো চক্রবর্তী ঠাকুরের কানে যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো লাগলো। বাবা ও ছেলের মধ্যে ক্রমে সম্পর্ক ভীষণ তিক্ত হয়ে উঠল। সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটল সেই দিন সকালে, যেদিন চক্রবর্তী বাড়ির আঙিনায় এক বিশাল যজ্ঞ হচ্ছিল। সেই যজ্ঞ বলা হচ্ছিল এই যজ্ঞের পর গ্রামে নাকি কোনোদিনও ফসলের আর অভাব হবে না। গ্রামের মানুষেরা সোনা, রূপো, ধান, চাল, এমনকি গরু ছাগল পর্যন্ত ভেট হিসেবে এনেছিল সেদিন। আর সেই সময় হঠাৎ বোধিসত্ত্ব সেখানে উপস্থিত হলো। রাগে ক্ষোভে সে বাবার সামনে চেঁচিয়ে উঠল, এত বড় প্রতারণা! বন্ধ করো এসব! মানুষকে বোকা বানিয়ে তুমি নিজের ঘর ভরিয়েছ। লজ্জা করে না তোমার? তার বাবার কিছু বলার আগেই পাশে বসে থাকা পুরোহিত অমল ভট্টাচার্য প্রতিবাদ করে এগিয়ে এলেন। বোধিসত্ত্ব ক্রোধের বশে তাকে ঘুরিয়ে একটা চড় মারল। তারপর যজ্ঞের সামগ্রী ছুঁড়ে ফেলে দিল। ধোঁয়ায় জ্বলে ওঠা আগুনে লাথি মেরে সব ছত্রভঙ্গ করে দিল সে। বাবাকে এক ধাক্কা মেরে সরিয়ে নিজের ঘরে ঢুকে দৌড় দিয়ে দিল। চক্রবর্তী ঠাকুরের মুখে অপমানে লাল গিয়ে লাগলো। এত বড় অপমান তিনি মানতে পারছিলেন না। সেদিন গোটা গ্রাম যেন থমকে গিয়েছিল সেই দৃশ্য দেখে। আর ঠিক তার পরের দিন একটা মর্মান্তিক খবর এলো। বোধিসত্ত্ব চক্রবর্তী নাকি আত্মহত্যা করেছে। নিজের ঘরের কড়িকাঠে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে সে। গ্রামের একদল মানুষ বলল, বিবেকের দংশন এবং বাবার সঙ্গে ঝগড়ার ফলে বোধিসত্ত্ব নিজেই নিজের প্রাণ দিয়েছে। আর একদল মানুষ বলল, সম্ভবত বোধিসত্ত্বের দুর্ব্যবহারের জন্য ঈশ্বর ক্ষুব্ধ হয়ে ওর প্রাণ নিয়ে ওকে শাস্তি দিয়েছে। কিন্তু সত্যিটা, আসল সত্যিটা কেউ জানল না। সত্যটা কেবল জানেন একজনই, যিনি নিজের হাতে সেই রাতের অন্ধকারে বোধিসত্ত্বের নিঃশ্বাস বন্ধ করে দিয়ে প্রমাণ করেছিল অন্ধকার কখনোই আলোকে সহ্য করতে পারে না। শীতের রাতটা ছিল নিস্তব্ধ।
পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। বাইরে কুয়াশা এতটাই ঘন হয়ে নিজের আধিপত্য বিস্তার করছে যে চাঁদের আলো ম্লান হয়ে পড়েছে। বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, ভেসে বেড়াচ্ছে স্যাঁতস্যাঁতে গন্ধ। শুকনো পাতার ওপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে সুর সুর শব্দ করে। মাঝে মাঝে দূরে কোথাও যেন কুকুর ডেকে উঠছে। এই গ্রাম্য নিস্তব্ধতাকে আরো স্পষ্ট করে তুলছে। গ্রামের প্রধান পুরোহিত চক্রবর্তী ঠাকুর নিজের ঘরের বিরাট খাটে একটা মোটা কম্বল নিচে শুয়ে আছে। নিশ্চিন্তে ঘুমে ডুবে আছেন তিনি। ঘরের একপাশে কাঠের জানলার পাল্লাটা হাওয়ায় অর্ধেক খুলে গেছে, আর সেই ফাঁক দিয়েই চাঁদের ফিকে আলোর সঙ্গে শীতল হাওয়াটা ঘরের মধ্যে প্রবেশ করছে। চক্রবর্তী ঠাকুরের বুকের ওপর কম্বলটা সামান্য ওঠানামা করছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার, সঙ্গে ভেসে আসছে তার গম্ভীর নাক ডাকার শব্দ। ঘরের কোণে ঝুলছে একটা পুরনো দেওয়াল ঘড়ি। তার কাঁটা টিক টিক করে এগিয়ে চলছে এক গভীর শীত রাত্রির মধ্য দিয়ে। চক্রবর্তী ঠাকুরের গভীর নিদ্রাও চলছে সময়ের নিঃশব্দ স্রোতের মতো। এমন সময় রাতের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল একটা অচেনা শব্দে। খুব নিকটে কাঠের ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। চক্রবর্তী ঠাকুরের ঘুম ভাঙল সেই শব্দে। প্রথমে তার চোখ গেল কাঠের আধখোলা জানলাটার দিকে। তিনি ভেবেছিলেন হয়তো বাতাসে জানলার পাল্লাগুলো দুলে উঠে সেরকম শব্দ করছে, কিন্তু না, জানলার পাল্লা একেবারে স্থির হয়ে আছে। তাহলে কোথা থেকে আসছে এই ক্যাচক্যাচানি শব্দ? ধীরে ধীরে চক্রবর্তী ঠাকুর অন্ধকারের মধ্যেই নিজের চোখ কুঁচকে তাকালেন নিজের মাথার উপর কড়ি কাঠের দিকে। সঙ্গে সঙ্গে তার নিঃশ্বাস আটকে গেল। চাঁদের ফ্যাকাশে আলো জানলা দিয়ে ঢুকে পড়ছে তার ঘরে। সেই আলোয় স্পষ্ট দেখা গেল কড়ি কাঠ থেকে একজন পুরুষ মানুষ ঝুলছে, গলায় দড়ি পেঁচানো অবস্থা। সেই মানুষটির শরীর হালকা হালকাভাবে দুলছে। এর ফলেই কড়ি কাঠে ঘষা খাচ্ছে তার গলার দড়ি, এবং সেই ঘর্ষণের ফলেই সেই ক্যাচ ক্যাচ শব্দটা হচ্ছে। চক্রবর্তী ঠাকুরের বুক কেঁপে উঠল এই দৃশ্য দেখে। চাঁদের আলোয় সেই মুখটা তিনি দেখতে পেলেন, এবং তার চোখগুলো বড় বড় হয়ে তাকিয়ে থাকলো সেই পুরুষ মানুষটির দিকে। একে সে চিনতে পারলেন। গলায় দড়ি দিয়ে কড়িকাঠ থেকে ঝুলতে থাকা মানুষটি হলো তার একমাত্র ছেলে, বোধিসত্ত্ব চক্রবর্তী। মুহূর্তের মধ্যেই চক্রবর্তী ঠাকুরের শরীরের সমস্ত রক্ত জমে গেল। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেদিকে। বোধিসত্ত্ব ঝুলতে ঝুলতেই ধীরে ধীরে মাথা তুলে বাপের দিকে তাকালো। গলায় দড়ি ফাঁসের জন্য তার জিভ বেরিয়ে এসেছে, কিন্তু সেই অবস্থায় বোধিসত্ত্ব যেন ক্ষীণ হাসল। তার পর মুহূর্তে নিজের দুই হাত বাড়িয়ে দিল চক্রবর্তী ঠাকুরের দিকে। সঙ্গে সঙ্গে এক বিকট শব্দ করে দড়িটা ছিঁড়ে গেল। ছেলেটি থপ করে পড়ল তার বাবার শায়িত শরীরের উপর। ভয়ে চক্রবর্তী ঠাকুরের মুখ থেকে বেরিয়ে এলো একটা হাহাকার। তারপরেই তিনি হঠাৎ চমকে উঠে বসলেন খাটের উপর। নিঃশ্বাস ভারী হয়ে আছে তার। বুকের ভেতরটা ধুকপুক করছে প্রবলভাবে। ঘরের চারপাশে আলোয় ভরে গেছে। খোলা জানলাটা থেকে সকালের ঠান্ডা বাতাস ঢুকছে তার ঘরে। তিনি বুঝলেন সবটাই স্বপ্ন দেখেছেন তিনি। কিন্তু এই স্বপ্নটা নতুন নয়। মাসখানেক ধরে প্রতি রাতেই এই স্বপ্নই তিনি দেখছেন, আর এইভাবেই জেগে উঠছেন। নিজের একমাত্র ছেলের মৃত্যুর পর থেকেই তার এই অবস্থা। সেই ঘটনার পর থেকেই চক্রবর্তী ঠাকুরের মনে হয় তার ছেলে যেন এখনো তার চারপাশে আছে। প্রথম তিনি বিষয়টাকে গুরুত্ব দিতেন না, কিন্তু আজকাল তিনি নিজের ছেলের অতৃপ্ত আত্মার উপস্থিতি একটু হলেও অনুভব করতে পারছেন। বেশ ভয় পান। এমন সময় তার চোখ গেল ঘড়ির দিকে। দেখলেন ভোর 5টা বাজে। আজও তার অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। তাড়াতাড়ি তিনি বিছানা ছেড়ে উঠে পড়লেন। দরজা খুলে হাঁক দিলেন তার চাকরকে। বললেন, আরে এই ভজহরি, আজও তুই আমার তাড়াতাড়ি ডেকে দিস নি? দেখ তো কত দেরি হয়ে গেল। দে দে দে, তাড়াতাড়ি স্নানের জল দে, আমায় আবার মন্দিরে যেতে হবে। আজ সোমবার ভোর থেকে বোধিপুরের শিব মন্দিরের বাইরে লম্বা লাইন পড়ে গেছে। গায়ের মানুষ আকন্দ ফুলের মালা, বেলপাতা আর নিজের মনের ইচ্ছে নিয়ে এসেছে পুজো দিতে।
প্রত্যেক সপ্তাহের আজকের দিনে বৌদিপল্লী মন্দিরে বড় করে পুজো হয়। ধূপ ধুনোর গন্ধে ভরে যায় চারিদিক। দুপুরে ভোগ বিতরণ করা হয় সকল গ্রামবাসীদের মধ্যে। আজও তেমনটাই হলো। পুজো শেষ করে চক্রবর্তী ঠাকুর মন্দিরের প্রাঙ্গণে বট গাছের নিচে বসেছিলেন। একসময় গর্বিত বলিষ্ঠ শরীরটা এখন যেন শুকিয়ে গেছে। চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। দেখলেই বোঝা যায় মানসিক যন্ত্রণা তাকে দিনে দিনে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক তখনই তার পাশে একটা চেনা গলা ভেসে এলো। বিষ্ণু, তোমার তোমার মুখটা ভালো দেখাচ্ছে না গো। কি হয়েছে বলো তো? চক্রবর্তী ঠাকুর চমকে মাথা তুলেন। দেখলেন অমূল ভট্টাচার্য এসে দাঁড়িয়েছে সামনে। তিনিও এই মন্দিরের পুরোহিত এবং বলা যায় চক্রবর্তী ঠাকুরের ডান হাত। ছোট থেকেই তারা একসাথেই বড় হয়েছেন। দুজনেই একে অপরের প্রাণের বন্ধু। অমূল ভট্টাচার্য প্রায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পুজো কিংবা যজ্ঞ করে থাকেন। তান্ত্রিক বিদ্যাতেও তার বেশ জ্ঞান ছিল একসময়। অমূল ভট্টাচার্য এসে চক্রবর্তী ঠাকুরের পাশে বসে বললেন, কি গো, বলো না, এত অন্যমনস্ক লাগছে কেন তোমায়? কিছু হয়েছে নাকি? চক্রবর্তী ঠাকুর কিছুক্ষণ চুপ করে ধীরে ধীরে বললেন, বিয়ে তো আর করলে না, তাই সংসারের কষ্ট তুমি বুঝবে না অমল, বুঝবে না। আমার স্ত্রী মারা গেল সন্তান জন্ম দিতে গিয়ে। তারপর নিজের হাতে বধিকে মানুষ করলাম। ছেলেকে যখন বিয়ে দেওয়ার বয়সে এলাম, তখনই আমার নিজের হাতে ছেলের শ্রাদ্ধ করতে হলো। বুঝতে পারছো কষ্টটা? হ্যাঁ, কত গভীর ও তীব্র। আমার পর এই গ্রামে আমাদের বংশের মানকে রক্ষা করবে বলো তো? হ্যাঁ। অমূল ভট্টাচার্য মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলেন। তারপর কিঞ্চিত হেসে বললেন, তোমার ছেলে থাকলেও তোমার পুজো আর্চার পথটা হয়তো বেছে নিত না। ও এসব কাজে তো বিশ্বাসই করতো না। আমারই ভুল ছিল, ওকে আমার শহরে পাঠানোই উচিত হয়নি। আসলে আমার গিন্নির ইচ্ছা ছিল ছেলে বড় হবে, শহরে গিয়ে পড়াশোনা করবে। আমি ওর কথা রাখতে গিয়েই মেয়ে মানুষের ইচ্ছে মানেই পুরুষ মানুষের কাছে মহাবিপদ। যদি তোমার ছেলে এই গ্রামে থাকতো তাহলে তোমার মতোই তৈরি হতো, কিন্তু শহরে গিয়ে একেবারে নাস্তিক হয়ে ফিরল। তারপরে সেই বাপের সঙ্গে রোজ রোজ ঝামেলা। তুমি নাকি পুজো আর্চার নামে ভণ্ডামি করো। কত বড় সাহস! হ্যাঁ, বাপের মুখে মুখে তর্ক। এইসব করেই তো নিজের বিপদ রেখে আনলো। মাথাটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। নইলে অমন সুস্থ ছেলের পক্ষে কি আত্মহত্যা করা সম্ভব? চক্রবর্তী ঠাকুর চুপ করে রইলেন। চোখের দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ করলেন। কিছুক্ষণ পর তিনি গম্ভীর গলায় বললেন, এই কথাটা আমার কাছেও রহস্য, কিন্তু এখন সেসব কথা থাক। আমি তোমায় অন্য একটা কথা বলতে চাই। অমল ভট্টাচার্য কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি বলতে চাও? চক্রবর্তী ঠাকুর একবার চারপাশে তাকিয়ে গলার স্বর নামিয়ে বললেন, আমি আমার ছেলেকে এখনো দেখতে পাই। ওর অতৃপ্ত আত্মা আমার কাছে বারবার ফিরে আসে। হ্যাঁ। কথাটা বজ্রপাতের মতো শোনালো অমল ভট্টাচার্যের কানে। তিনি সবিস্ময়ে বললেন, কি বলছো এসব? সত্যি বলছি গো, আজ থেকে নয়, অনেকদিন ধরেই দেখছি। স্বপ্ন দেখছো না তো? স্বপ্নের মতোই লাগে, কিন্তু সেটা স্বপ্ন নয়। আমি বুঝতে পারি ও রোজ আসে আমার কাছে, কিন্তু কোন উদ্দেশ্যে আসে আমি তা জানি না। খুব খুব ভয় করে আমার, খুব ভয় করে। এবারে বুঝতে পারছি। এই জন্যই তোমায় আজকাল খুব অসুস্থ মনে হয়। কিন্তু আমার কি মনে হয় জানো তো, তোমার ছেলে চলে যাওয়ার পর তোমার মনে একটা জোর ধাক্কা লেগেছে। এই জন্যই হয়তো তুমি এটা কল্পনা করছো। হ্যাঁ গো, কল্পনা। না না না, কল্পনা নয় গো, কল্পনা নয়। আমি সত্যি অনুভব করি আমার ছেলেকে। আচ্ছা, তুমি আমার বাড়িতে একটা শান্তিযজ্ঞ করে দাও না। হ্যাঁ,
আমার শরীরটা ভালো না, আমি একা এই কাজ করতে পারবো না। তাছাড়া এইসব যজ্ঞ তুমি বেশি ভালো করো। শান্তি যজ্ঞে খুব বেশি লাভ হবে বলে তো মনে হচ্ছে না। শুধু আত্মার উপস্থিতি অনুমান কিংবা অনুভব করলে শান্তি যজ্ঞ করে লাভ হতো, কিন্তু এক্ষেত্রে তুমি তো প্রায়ই তোমার ছেলেকে দেখতে পাচ্ছ। আমি বলি কি, এখন একটা প্রেত তাড়ন যজ্ঞ করলেই মনে হয় ভালো হবে, বুঝেছ? প্রেতে তাড়ন যজ্ঞ তুমি করতে পারবে তো? আলবাত পারবো, আলবাত। কিন্তু একটা দিকে খেয়াল রাখতে হবে, এই যজ্ঞ কিন্তু সকালে করা যাবে না। দিনের আলোয় এই যজ্ঞের প্রভাব আত্মার উপর পড়ে না। তাহলে রাতে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাই রাতেই করতে হবে। বেশ বেশ, তাহলে আজ রাতেই করা যাক। সে করা যেতেই পারে, তার জন্য বিশেষ কিছু জিনিসের প্রয়োজন আছে। বেশ, তো আমায় বলে দাও, আমি আমার চাকরকে দিয়ে সব আনিয়ে রাখবো। না 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 না, চাকরকে দিয়ে আনালে হবে না, তোমাকেই গিয়ে আনতে হবে, কারণ ছেলেটি তোমার। আর আজ তুমি পারলে তোমার চাকরটিকে বিদায় দাও, কারণ যদি সত্যি তোমার বাড়িতে তোমার ছেলের আত্মার অস্তিত্ব থেকে থাকে, তাহলে প্রেততারণ যজ্ঞের ফলে অনেক অবাস্তব কিছু আমাদের দেখতে হতে পারে। সেটা বাইরের লোকে না দেখাই মঙ্গল। আচ্ছা বেশ, তাই হবে। তুমি চলে এসো কিন্তু রাতে, আমি সব ব্যবস্থা করে রাখবো, কেমন? অমল ভট্টাচার্য বাড়ি ফিরে একটা অজানা ক্লান্তি টের পেলেন। তাড়াতাড়ি মধ্যাহ্নভোজ সেরে তিনি শরীরটা এলিয়ে দিলেন তার ঘরের আরাম কেদারার বিছানায়। অমল ভট্টাচার্য একা মানুষ, সংসারে তার নিজের বলতে কেউ নেই, শুধু একটা বৃদ্ধ চাকর ছাড়া। শ্রী বিষ্ণুচরণ চক্রবর্তীর ডান হাত হিসাবে গ্রামের মানুষ তাকে যথেষ্ট সম্মান করে, কিন্তু পেছনে অনেকেই তাকে চক্রবর্তী ঠাকুরের চেলা বলেই সম্বোধন করে। আবার কেউ কেউ ঠাট্টা করে তাকে চামচাও বলে ডাকে। এইসব কথা তার কানে গেলেও তিনি খুব একটা পাত্তা দেন না। তিনি জানেন, প্রতিপত্তি থাকা মানুষকে পাশে রাখলে নিজেরও সুবিধা হয়, এবং সেটাই জীবনের নিয়ম, এবং নিয়ম তিনি যথাযথ পালন করেছেন। তবে তিনি জানেন, চক্রবর্তী ঠাকুরের খ্যাতির আসল ভিত এই অমল ভট্টাচার্য, কারণ সত্যিকারের তন্ত্রমন্ত্রের জ্ঞান আছে তা একমাত্র তারই। বহুবার চক্রবর্তী ঠাকুর তার শেখানো মন্ত্র এবং তান্ত্রিক প্রক্রিয়ার ব্যবহার করে ভক্তদের ইচ্ছে পূরণ করেছেন, আর তার ফলে আজ গ্রামের সবাই তাকে দেব মানুষ মনে করেন। এইসব দেখলে অমল ভট্টাচার্য মাঝে মাঝে মনে মনে হেসেও ফেলেন। তিনি জানেন, তার ছায়া ছাড়া চক্রবর্তী ঠাকুর এক পাও এগোতে পারবেন না। বাইরে তখন রোদের কোমল সোনালি আভা পড়েছে চারপাশে, অথচ অমল ভট্টাচার্যের ঘরের ভেতর যেন শীতল অন্ধকারে জমে আছে। জানলা দিয়ে হালকা রোদের ছায়া মেঝেতে নরমভাবে পড়ছে। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা ছেয়ে আছে। চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো তার। আজ রাতেই চক্রবর্তী ঠাকুরের বাড়িতে প্রেততারণ যজ্ঞ করতে হবে তাকে। প্রেতের সঙ্গে লড়াই করতে শারীরিক ও মানসিক দুই ধরনেরই পরিশ্রম হয়, তাই তার জন্য একটু বিশ্রামের প্রয়োজন। বিছানায় শুয়ে শুয়ে তিনি ভাবছিলেন, চক্রবর্তী ঠাকুর কি সত্যি নিজের মৃত ছেলেকে দেখেন, নাকি সবই তার মনের ভ্রম? এইসব ভাবনার মাঝে ঘুম ধীরে ধীরে এসে তাকে ঘিরে ধরল। কতক্ষণ কেটে গেছে বলা মুশকিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা মৃদু কণ্ঠস্বর, কাকা, ও অমল কাকা, শুনতে পাচ্ছ? প্রথমে অমলবাবু ঘুমের ঘোরেই রইলেন। শব্দটা যেন হালকা ধোয়ার মতো তার কানের কাছে এসে ভেসে গেল। কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠস্বর আরও কাছে এসে ফিসফিস করে উঠল তার, কাকা, তুমি জেগে নেই? তাড়াতাড়ি ওঠো। অমল ভট্টাচার্য চমকে উঠলেন। চোখ খুলতে দেখলেন ঘরের ভেতরটা কেমন স্যাঁতস্যাঁতে ঠান্ডা হয়ে আছে। এক অদ্ভুত ধোঁয়ায় ভরে উঠেছে চারপাশ। প্রথমে তিনি ভয় পেয়ে ভাবলেন বাড়িতে আগুন লেগেছে নাকি। এত ধোঁয়া কোথা থেকে এলো? চোখ কুঁচকে চারপাশটা দেখার চেষ্টা করলেন তিনি, কিন্তু স্পষ্টভাবে তিনি কিছুই দেখতে পেলেন না। মুখ খুলে কাজের লোককে ডাকতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তার। কণ্ঠ যেন কোনো অদৃশ্য শক্তির বন্ধনে আটকে গেছে। শরীরটা ভারী হয়ে আসছে তার, একটু নড়তে পারছেন না তিনি। ঠিক তখনই তার পায়ের দিকে ধোঁয়া যেন
ঘনীভূত হয়ে একটা ছায়ার আকার নিতে শুরু করলো। ধীরে ধীরে সেই অস্পষ্ট অবয়ব মানুষের রূপ নিল। অমল ভট্টাচার্যের চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে একটা যুবক, ফ্যাকাশে মুখ, ঠোঁটের কোণে হালকা বিকৃত হাসি, আর গলায় কালো দাগটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দড়ির ছাপ লেগে সে দাগটা হয়েছে। চিনতে ভুল হলো না তার। এই যে বোধিসত্ত্ব চক্রবর্তী ঠাকুরের একমাত্র ছেলে, যে কদিন আগেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। বুকের ভেতরটা কেঁপে উঠল অমল ভট্টাচার্যের। ঠোঁট শুকিয়ে গিয়ে কাঠ হয়ে গেল তার। গলা দিয়ে অতি কষ্টে ফিসফিস করে একটা কথা বেরোলো, বোধি তুমি? ছেলেজি ধীরে মাথা নাড়ল। তার কণ্ঠে মিশে আছে অভিমান আর যন্ত্রণা। কাকা, তুমি আমায় আমার বাড়ি থেকেই তাড়িয়ে দেবে? এক মুহূর্তে পর ছেলেটির গলার স্বর পাল্টে গেল। শীতল ও পৈশাচিক কণ্ঠে সে হেসে হেসে বলল, কিন্তু আমি কোথাও যাব না কাকা। আমি না চাইলে কেউ আমায় তাড়াতে পারবে না, কেউ না, তুমিও না। অমল ভট্টাচার্য স্তব্ধ হয়ে রইলেন। শরীর কাঁপছে তার, কিন্তু মুখ দিয়ে আর একটা শব্দও বেরোচ্ছে না। বোধিসত্ত্ব এক পা তার দিকে এগিয়ে এলো। ছেলেটির চোখে আগুনের মতো জ্বলছে রাগ আর ঘৃণা। আমায় যে তাড়িয়ে দিতে চাইছে তাকে আমি এখনই শেষ করে দিতে পারি, দেখবে কাকা। বলেই সে ঝাঁপিয়ে পড়ল অমল ভট্টাচার্যের উপরে। আতঙ্কে তিনি চিৎকার করে উঠলেন। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল তার। শুধু অনুভব করলেন বরফ শীতল দুটো হাত তার গলা টিপে ধরেছে। শ্বাস রোধ হয়ে আসছে তার। হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়াতে চেষ্টা করলেন তিনি, কিন্তু সেই পৈশাচিক শক্তির বাঁধন থেকে তিনি কিছুতেই নিজেকে সামলাতে পারল না। এমন অবস্থায় তিনি মনে মনে নিজের গুরু মন্ত্র আওড়াতে গেলেন, কিন্তু সেকেন্ডের মধ্যে হঠাৎ সবকিছু বদলে গেল। গলার বাঁধনটা শিথিল হলো। ঘরের ধোয়া আবার বাতাসে মিলিয়ে গেল। এক ঝটকায় জানলাটা তরাম করে খুলে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি বেরিয়ে গেল তীরের বেগে। দূরে কোথাও একটা শিয়াল চিৎকার করে উঠল রাতের অন্ধকারে। অমল ভট্টাচার্য হাঁপাতে হাঁপাতে খাট থেকে নেমে জানলার কাছে গেলেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার। মন্দিরের দিক থেকে ভেসে আসছে ঘণ্টার ঢং ঢং শব্দ। গলায় হাত দিয়ে তিনি অনুভব করলেন গলায় তার প্রচণ্ড ব্যথা করছে। নিজের মনেই ধীরে ধীরে তিনি বললেন, সবটা কি স্বপ্নে দেখলাম, নাকি বিষ্ণু ঠিকই বলেছিল ও ছেলের আত্মা শান্তি পায়নি? তাড়াতাড়ি নিজের ঝুলি তুলে নিলেন তিনি। আজ রাতেই সব প্রস্তুতি নিতে হবে। আজই একটা সুযোগ তার কার্য সিদ্ধি করার। গভীর নিঃশ্বাস নিয়ে অমল ভট্টাচার্য নিজের গুরুমন্ত্র জপ করতে করতে বেরিয়ে পড়লেন চক্রবর্তী বাড়ির উদ্দেশ্যে। রাতের অন্ধকার ক্রমেই ঘনিয়ে আসছে। ঘড়ির টিকটিক শব্দ জানান দিচ্ছে নিঝুম রাতের কথা। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। চক্রবর্তী ঠাকুর নিজের বৈঠকখানায় একটা লম্বা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মুখে ক্লান্তির ছাপ, বুকের ভেতরে ভয় আর অনুতাপ মিলেমিশে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি করেছে। ঘরের চার কোণে জ্বলছে কয়েকটা হ্যারিকেন। আজকাল তিনি অন্ধকার একদমই সহ্য করতে পারেন না। যতবার আলো নিভে যায় ততবারই মনে হয় কেউ যেন এসে তার গলা টিপে ধরবে। মনে মনে ভাবেন, কেন ফিরে এলো বোধিসত্ত্ব? প্রতিশোধ নিতে কি? তাই হবে, হ্যাঁ তাই হবে। তার থেকে প্রতিশোধ নেওয়ার যথেষ্ট কারণ আছে তার ছেলের কাছে। এমন সময় হঠাৎই তিনি এক অদ্ভুত ব্যাপার টের পেলেন। ঘরের চারিদিকে হ্যারিকেন জ্বলছে, কিন্তু একটা দিকের হ্যারিকেনের আলো তার মুখের উপর এসে পড়ছে। চোখ বন্ধ থাকলেও আমরা আলোর উপস্থিতি সর্বদাই টের পাই। এক্ষেত্রে এতক্ষণ তিনিও একটা স্থির আলোকে নিজের মুখের উপর অনুভব করছিলেন, কিন্তু হঠাৎ তার ইন্দ্রিয় তাকে বোঝালো সেই আলোটা যেন আর স্থির নেই। বারবার যেন সেই আলোটা জ্বলছে আর নিভছে। ভোরু কুচকে ধীর চোখ খুলতে তার গলা দিয়ে বেরিয়ে এলো একটা আর্তনাদ। তিনি দেখলেন সামনের কড়িকাঠ থেকে একটা কালো অবয়ব ঝুলছে, আর তার দেহ ধীরে ধীরে তুলছে হাওয়ায়।
আলো ছায়ার খেলা যখন সেই অবয়বের পাঁচোড়া হ্যারিকেনের সামনে আসছে, তখন আলোটা ঢেকে যাচ্ছে। আবার তুলতে তুলতে দূরে সরে গেলেই আলো উন্মুক্ত হচ্ছে। বুকের ভেতরটা কেঁপে উঠল চক্রবর্তী ঠাকুরের। মুহূর্তের মধ্যে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। ঠিক তখনই সেই ঝুলন্ত অবয়ব হঠাৎ যেন জীবন্ত হয়ে মাটিতে পড়ল। তারপর মাকড়সার মতো চার হাত পা ছড়িয়ে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে এলো তার দিকে। চক্রবর্তী ঠাকুর চিৎকার করে সদর দরজা দিয়ে দৌড়ে গেলেন। সদর দরজা খুলতেই দেখলেন তার সামনে এসে দাঁড়িয়েছে একটা পরিচিত মুখ, অমল ভট্টাচার্য। চক্রবর্তী ঠাকুরের উদ্বিগ্ন মুখ দেখে অমল ভট্টাচার্য তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, কি 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 হয়েছে বিষ্ণু? কি হয়েছে? এমন এমন দেখাচ্ছে কেন তোমায়? কিছু কিছু দেখলে বুঝি? হ্যাঁ? চক্রবর্তী ঠাকুর কাঁপা কাঁপা হাত পিছনের ঘরের দিকে দেখিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথেই তাকে থামতে হলো। তিনি দেখলেন তার পিছনে কিছুই নেই। যে প্রাণীটা কিছুক্ষণ আগেও ছিল সেটার চিহ্ন মাত্র নেই। অমল ভট্টাচার্য এক মুহূর্তে সেদিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি আমি বুঝতে পারছি, ভয় পেও না, ভয় পেও না। তুমি ঠিকই বলেছিলে, তুমি একদম ঠিক বলেছিলে। তোমার ছেলের আত্মা এখনো মুক্তি পায়নি। হাজিও আমাকেও দেখা দিয়েছে, কিন্তু কিন্তু কোনো ভয় নেই। আজকের প্রত্যারণ যজ্ঞের পর আরও এখানে থাকতে পারবে না। হ্যাঁ। চক্রবর্তী ঠাকুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। অমল ভট্টাচার্য তার কাঁধে হাত রেখে বললেন, চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। সময় নষ্ট করা একদম চলবে না। অনেক কাজ বাকি আছে গো, অনেক কাজ বাকি আছে আমাদের। সদর দরজা বন্ধ করে তারা বৈঠকখানায় চলে এলেন। মাটিতে হোমকুণ্ড রাখা হলো। তার চারিদিকে ধূপ ধুনো, মাটির কলস, সিঁদুর, গুঁড়ো হলুদ, কাজল, ঘি এবং কাঠ সাজানো হলো। অমল ভট্টাচার্য নিজের ব্যাগ থেকে মন্ত্রলিখিত তালপাতা ও সঙ্গে একটা গুঁড়ো দ্রব্য বের করে আনলেন। হ্যারিকেনের আলোয় চক্রবর্তী ঠাকুর সেই তালপাতার ওপর ঝুঁকে পড়ে লেখাগুলো পড়ার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তারপর গুঁড়ো দ্রব্য ভর্তি শিশিটা তুলে ধরে জিজ্ঞেস করলেন, এটা কি? এই জিনিস তো আগে তোমার কাছে দেখিনি। এর আগে তো তুমি প্রত্যারণ যজ্ঞ দেখনি। এই যজ্ঞে এই গুঁড়োটা খুব কাজে লাগে। এটা কি হোমের আগুনে দিতে হয়? না, এটা জলে বা মদে গুলে তোমাকে খেতে হবে, তবেই তোমার গাত্রবন্ধন সম্ভব হবে। আর একবার গাত্রবন্ধন হলে কোনো প্রেত তোমায় আর ছুঁতে পারবে না। কিন্তু এতে কি আছে? মানুষ, পাখি আর পশু, এই তিনটে প্রাণীর ভস্য রয়েছে এতে। কথাটা শুনে চক্রবর্তী ঠাকুরের বমি উঠে এলো। মুখ কুঁচকে তিনি বললেন, এই না 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 না, এসব আমি খাবো না, একদম না। না 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 না, না খেলে তো হবে না, যজ্ঞ এগোনোই যাবে না। তাহলে দাও দাও দাও, ওই মাটির কলসে জল দিয়ে গুঁড়োটা মিশিয়ে দিই। চক্রবর্তী ঠাকুর মাটির কলসটা এগিয়ে দিলেন। অমল ভট্টাচার্য কলসের মধ্যে জল ঢেলে নিয়ে তাতে এক চিমটে গুঁড়ো মিশিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রপাঠ শেষ করে তিনি পাত্রটা ঠাকুরের হাতে দিয়ে বললেন, শুনে রাখো, শুনে রাখো, এই ওষুধ খাওয়ার পর তোমার গলা আর বুক ভেতর থেকে জ্বলে উঠবে। তোমার মন চাইবে না পুরোটা শেষ করতে, কিন্তু যত কষ্টই হোক এক ঢোকে সবটা খেতে হবে, আর না হলে কিন্তু যজ্ঞ কিছুতেই শুরু করা যাবে না। চক্রবর্তী ঠাকুর একটু ইতস্তত করলেন, তারপর কলসটা ঠোঁটে ছোঁয়ালেন। তরলটা মুখে যেতেই যেন আগুন ঢুকে পড়ল শরীরে। বুক থেকে গলা পর্যন্ত জ্বলে ওঠে তার, কিন্তু তিনি থামলেন না। চোখ বন্ধ করে ঢকঢক করে জলের মতো শেষ করে দিলেন সেটা। পাত্রটা নামিয়ে রাখতেই অমল ভট্টাচার্য যজ্ঞের কাঠ সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন। মুহূর্তের মধ্যেই কাঠে আগুন ধরালেন তিনি। আগুনের দাও দাও শব্দে ঘরের নিস্তব্ধতা ভঙ্গ হয়ে গেল। অমল ভট্টাচার্যের কণ্ঠে মন্ত্রের ধ্বনি ক্রমে ঘন, গম্ভীর এবং গম্ভীর হয়ে উঠেছে। ওং কালী কপালিনী রুদ্রবাদনে শাসারি, ওং হ্রিং ক্রিং লিং কালিকায় নমঃ, ওং হিং ক্রিং লিং কালিকায় নমঃ, ওং হিং ক্রিং লিং কালিকায় নমঃ। ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। ধোয়া, ঘি আর পোড়া কাঠের গন্ধে ভরে উঠেছে গোটা ঘর। আগুনের প্রতিটি শিখা যেন কারোর উপস্থিতি টের পেয়ে চরচর শব্দ করে নাচছে। চক্রবর্তী ঠাকুর একবার চোখ তুলে তাকালেন। অমল ভট্টাচার্যের চোখ জ্বলছে সেই আগুনের মতোই। এই রকম যজ্ঞ চক্রবর্তী ঠাকুর আগেও দেখেছেন।
কিন্তু সেগুলো বেশিরভাগই মিথ্যে যজ্ঞ। কিছু সময় গ্রামের লোকেদের বোকা বানিয়ে তিনি নিজেও একাধিক যজ্ঞ করেছেন, কিন্তু আজ তার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। হাড়ে হাড়ে শিহরণ খেলা করছে, ভয় করছে। হ্যাঁ, চক্রবর্তী ঠাকুরেরও ভয় করছে। আসল যজ্ঞ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই তার মাথায় ঘুরছে। তারপরেও সেই কলসের জলটা খাওয়ার পর থেকেই তার শরীরটা খারাপ লাগছে। বুকের ভেতরটা যেন জ্বলছে, পেটের ভেতরটা যেন পুড়ে যাচ্ছে, গলাটাও শুকিয়ে আসছে তার। একটু জল খাবেন কি? কিন্তু অমল যজ্ঞ শুরু করার আগেই একটা গণ্ডি কেটেছিল ঘরের মেঝেতে। সেই গণ্ডি পার করলে ফিরে আসা কঠিন হবে। তার ছেলের আত্মা এই গণ্ডির বাইরে ওত পেতে বসে আছে। একবার যদি তিনি এই গণ্ডি পার করেন তাহলেই সেই প্রেত তার ঘাড় মটকাবে। এমন সময় হঠাৎ কিছুটা তরল তার পেট পাকিয়ে মুখ দিয়ে বেরিয়ে এলো। চক্রবর্তী ঠাকুর এই ভয়টাই পাচ্ছিলেন। সেই জলটা খাওয়ার সময়ও তার বমি বমি ভাব এসেছিল, কিন্তু যজ্ঞ চলাকালীন যদি তার বমি হয় তাহলে আরেক কাণ্ড হবে। দ্রুত হাত তুলে তিনি মুখ মুছলেন, কিন্তু অজান্তেই তার চোখ পড়ল নিজের হাতের দিকে। দেখলেন তার মুখ থেকে বেরিয়ে আসা তরলটির রং লাল, অর্থাৎ তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। বিস্ময়ে তিনি দৃষ্টি নিক্ষেপ করলেন অমল ভট্টাচার্যের দিকে। মন্ত্রপাঠ থামিয়ে অমল ভট্টাচার্যের মুখে তীক্ষ্ণ একটা হাসি খেলা করছে। চক্রবর্তী ঠাকুর নিজের গলা ধরে শক্ত করে বলার চেষ্টা করলেন, তোর এত বড় সাহস আমায়! কথাটা শেষ করতে পারলেন না তিনি। অমল ভট্টাচার্যের বলিষ্ঠ হাত শূন্যে উঠে সপাটে চক্রবর্তী ঠাকুরের গালে এসে পড়ল। চক্রবর্তী ঠাকুর ছিটকে পড়লেন মাটিতে। অমল দাঁতে দাঁত চেপে বললেন, এই চটটা মারলাম তোর ছেলের জন্য। ও সেই দিন গ্রামে সকলের সামনে আমায় চড় মেরেছিল, যদিও সেই প্রতিশোধ আমি আগেই নিয়েছিলাম। ওই দিন তোমার ছেলে আত্মহত্যা করেনি, বরং আমি ওকে ওই দিন চুপি চুপি তোর বাড়ির পেছনের দরজা দিয়ে ওর ঘরে ঢুকে ওকে মেরে ঝুলিয়ে দিয়েছিলাম। তারপর জানলা দিয়ে পালিয়ে গিয়েছিলাম, যাতে তোদের মতো মূর্খ মানুষরা এটাই ভাবে যে তোর ছেলে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছিল। কথাটা বলেই তিনি বিকটভাবে হেসে উঠলেন। চক্রবর্তী ঠাকুর নিজের গলা চেপে ধরে মাটিতে শুয়ে ছটফট করতে করতে কোনো রকমে বললেন, অমল ভট্টাচার্য ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন। হাঁটু মুড়ে বসে চক্রবর্তী ঠাকুরের দিকে তাকিয়ে হেসে বললেন, মধু যে দিইনি সেটুকু তো বুঝতেই পারছিস, আমি তোকে বিষ খাইয়েছি, বিষ। চক্রবর্তী ঠাকুরের মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো। মৃত্যু তার কাছে এসে যেন হাতছানি দিয়ে ডাকছিল। কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যাবে। অমল ভট্টাচার্যের ঠোঁটে অদ্ভুত একটা হাসি নিয়ে তিনি বললেন, তোকে মারার ইচ্ছে আমার বরাবরই ছিল, জানিস, বরাবরই। অনেকদিন ধরে আমার প্রাপ্য সম্মান তুই নিজের অধিকার ভেবে নিয়ে যাচ্ছিলি। নিজের অধিকার। তোকে যখন দেখতাম গ্রামের লোকেরা তোকে কত সম্মান দেয়, আমার তখন খুব রাগ হতো। জালিয়াতি তো আমিও করছি, লোক তো আমিও ঠকাচ্ছি রে। তাহলে লাভের গুড় একা তুই কেন খাবি? কেন? শুধু তোর একটা বংশ পরিচয় আছে বলে? তাই সব সম্মান তোর, আর আমার পরিচয় হবে কেবল তোর চেলা হিসেবে? না, হতে পারে না। অনেকদিন ধরেই আমি চেষ্টা করেছিলাম তোকে পথের সামনে থেকে সরানোর, কিন্তু পারছিলাম না। তোর ছেলে যখন গ্রামে ফিরে এলো তখন একবার ভাবলাম তোরা শালা বাপ ছেলেতে চুলোচুরি করতে করতেই মরে যাবি, কিন্তু সেটাও আর হলো না। উল্টে তোর ছেলে তোর উপরের রাগটা আমায় চড় মেরে পুষিয়ে নিল। বিশ্বাস কর, ওকে না আমি মারতে চাইনি, জানিস তো, ওকে মারতে চাইনি, কিন্তু আমায় মারতে হলো। আমায় কেউ চিমটি কাটলো, আমি তাকে ছাড়ি না। চর মারাটা কি করে বরদাস্ত করবো বলতো? হ্যাঁ, কি করে করবো? ওকে মারার পর তোকেও মারবো ভেবেছিলাম, কিন্তু ফাঁক খুঁজে পাচ্ছিলাম না। উপায়টা তুই তো দিলি আমায়। আজ আমি তোর বাড়িতে এই নাটকীয় যজ্ঞের আড়ালে তোকে বিষ খাইয়ে দিলাম। এবারে তুই মরে যাবি আর তোর জায়গা নেব আমি। এই গ্রামের লোক যে মহামূর্খ, এদের নিজস্ব চিন্তা ভাবনা বলতে কিচ্ছু নেই। এরা হলো কুকুরের জাত।
যতই ভালো হোক না কেন এদের চালানোর জন্য ডান্ডা ব্যবহার করতেই হবে। হ্যাঁ, সমাজ চালানোর জন্য কুসংস্কারের ডান্ডা সবসময় প্রয়োজন। এই ডান্ডা যতদিন যার হাতে আছে সেই সমাজে রাজ করবে। এতদিন এই ডান্ডা তুই চালিয়েছিলি, হ্যাঁ, এবার থেকে আমি চালাবো রে, আমি চালাবো, আমি। চক্রবর্তী ঠাকুরের শেষ কটা নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। তিনি বললেন, গ্রামের লোকেরা জানতে পারলে তোকে শেষ করে দেবে। গ্রামের লোকেরা তো মূর্খ। তারা তো ছেলের ক্ষেত্রে ভেবেছিল যে ও বাপের সঙ্গে লড়াই করে আত্মহত্যা করেছে। ঠিক তেমন ভাবেই ভাববে তুই ছেলের মৃত্যু শোকে বিষ খেয়ে নিজেই আত্মহত্যা করেছিস। নে নে, এবার ধীরে ধীরে মরে যা, আমি সেটা দেখি। মরে যা। আমি এই জায়গাটা পরিষ্কার করে দিই, না হলে তো সবাই কাল তোর মৃতদেহের পাশে এসব দেখে আমাকে সন্দেহ করবে। এইসব যোগ্যটুকু আমি করি কিনা। তুই মর ধীরে মর। আমি সব গুছিয়ে নি। মর। এই বলে অমল ভট্টাচার্য ঘরটা পরিষ্কার করতে লাগলেন। চক্রবর্তী ঠাকুর চিৎকার করে কিছু বলতে চাইলেন, কিন্তু তার জীবন শক্তি শেষ হয়ে এলো। রাত গভীর হতে হতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাতটা নীরব হয়ে গেল। বাইরে কুয়াশা ঘনিয়ে আসছিল, আর ঘরের ভেতরে অমল ভট্টাচার্য নিজের রক্তাক্ষরিত পরিকল্পনার চিহ্ন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললেন। নিজের সমস্ত কাজ সেরে চক্রবর্তী ঠাকুরের মৃতদেহকে টপকে তিনি সদর টেনে বন্ধ করে অমল ভট্টাচার্য বেরিয়ে পড়লেন। বেশ অনেকটি রাত হয়েছে। পথে কোনো জনমানব নেই। গ্রাম সম্পূর্ণ নিস্তব্ধ। সবাই যে যার বাড়িতে অঘরে ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা বাড়ছে, হাওয়াও বইছে। শুকনো মাটিতে তার পায়ের আওয়াজ খসখস করে রাতের নীরবতাকে ভঙ্গ করছে। তার মুখে উজ্জ্বল হাসি দেখা যাচ্ছে। আজ এই বয়সে এসে তার স্বপ্ন সত্যি হলো। কাল থেকে তিনিই হবেন এই গ্রামের সর্বেসর্বা। এই গ্রামের মানুষদের কাছে তার কথাই শেষ কথা হবে। নিজের হাতেই নিজের পরিকল্পনাকে সফল করেছেন এই ভেবে গর্বে তার বুকটা ফুলে উঠল। কিন্তু একটাই বিষয়ে তিনি ভুলে গিয়েছিলেন, বোধিসত্ত্বের আত্মা কিন্তু সত্যি এখনো মুক্ত হয়নি। সে হয়তো আগে বাপকে পরে অমল ভট্টাচার্যকে মেরে নিজের রাগ মেটাতে চেয়েছিল, কিন্তু অমল ভট্টাচার্য নিজেই ততক্ষণে একটা কাজ করে ফেলেছিলেন। কিন্তু এখন যে তিনি ধীরে ধীরে মৃত্যুর কাছেই এগিয়ে যাচ্ছিল সেটা তিনি বুঝতে পারছেন না। এমন সময় কাছাকাছি কোথাও একটা প্যাঁচা ডেকে উঠল। সেই শব্দে চমকে উঠলেন অমল ভট্টাচার্য। হঠাৎ নিস্তব্ধ রাতের মধ্যে শোনা গেল একটা কণ্ঠস্বর। নরম কণ্ঠে কেউ যেন বলে উঠল, কাকা, ও অমল কাকা, কই যাও গো? হ্যাঁ, আমার সঙ্গে দুটো কথা বলো না। অমল ভট্টাচার্য থমকে দাঁড়িয়ে গেলেন। পেছনে ফিরে দেখলেন কোথাও কেউ নেই। ভয়ের চোটে একটা শিহরণ খেলে গেল তার সর্বাঙ্গে। তিনি দৌড় দিলেন বাড়ির দিকে, কিন্তু গায়ে যেন শৈত ঢুকে পড়ে হাতগুলো জমিয়ে দিল। এমন সময় সামনে একটা বিকট গাছের ডাল এসে সরু মতো কিছু সাপের মতো তার দিকে নেমে এলো। প্রথমটা তিনি বুঝতে পারেনি, কিন্তু পর মুহূর্তে তিনি দেখলেন সেটা একটা ফাঁসির দড়ি। ভয়তে তার কাঁধে থাকা ঝুলি পিছলে পড়ে গেল। অমল ভট্টাচার্য প্রাণপণে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার হাত পা নড়ল না। তার হাত পা স্থির হয়ে গেল। দড়িটি যেন নিজের মতো করে ছুটে এসে তার গলায় চেপে বসল। এক মুহূর্তের মধ্যে ফাঁস এঁটে গেল তার গলায়। তারপর গাছের ডাল ধীরে ধীরে তার বলিষ্ঠ শরীরটাকে তুলে নিচ্ছিল কোনো অদৃশ্য শক্তিতে। তিনি ছটফট করছিলেন, চিৎকার করছিলেন। তার কানে ভেসে এলো তখন কিছু কথা। আমি যে এতটাই কষ্ট পেয়েছিলাম সেদিন, আজ তোমার পালা। অদৃশ্য আত্মাটির হেসে ওঠার শব্দের সঙ্গে শোনা গেল অমল ভট্টাচার্যের কুৎসিত দীর্ঘস্থায়ী হাহাকার। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে আজকের বিশেষ গল্প, গ্রাম বাংলার ভূতের গল্প, বধিপল্লী গায়ের শীতের রাত। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল সৌরভ, পার্থ, অরণ্যদেব এবং রাজ।
গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আজকে গল্পে আবহতে ছিল অভ্র, পোস্টার ডিজাইনে চিত্রায়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। আর শুনতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গকথাকে।